উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের খবর নিয়ে আমাদের সাথে এখন কলাপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু এবং রাঙাবলী থেকে আরেক সহকর্মী কামরুল হাসান। প্রথমেই জানবো কলাপাড়ার খবর। রাজু, কুয়াকাটা উপকূলের এই মুহূর্তে কেমন অবস্থা দেখছেন? ঝড়ের পর কি দেখছেন সেখানে, এবং রিমালের আঘাতে কি কি ক্ষতি হয়েছে, কি দেখছেন, আপনার চোখে কি পড়ছে? আর ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ শিল্পী। গতকাল রাত থেকে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনি হয়তো এই মুহূর্তের যে পরিস্থিতিটা সেটা দেখতে পাচ্ছেন, যে সেটা হচ্ছে যে উপকূলীয় এলাকায় কিন্তু সকাল থেকে যে ভারী বৃষ্টি এবং ঝড়ো বাতাস সেটা কিন্তু আসলে অব্যাহত রয়েছে, এবং উপকূলীয় এলাকার যেসব এলাকায় যে গাছপালা সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে গাছপালা। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি জানেন যে কলাপাড়ায় কিন্তু ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে, এবং দুটি এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। একটি হচ্ছে চাকামা ইউনিয়ন এবং অন্যটি হচ্ছে চরবালিয়াতলি বেড়িবাঁধের রিভার সাইডের যে অংশটি সেটি কিন্তু ভেঙে পড়েছে, এবং চাকামা ইউনিয়নের যে বটতল এলাকার যে বেড়িবাঁধ সেটি কিন্তু ভেঙে ইতিমধ্যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে যে ঝড়ের যে শেষ অংশ আমরা যেটাকে বলি যে সে ল্যান্ডফলের শেষ অংশটা, সেটা কিন্তু আসলে কলাপাড়া উপকূল থেকে অতিক্রম করা শুরু করেছে। আমরা হয়তো এইরকম অবস্থা সকাল 9টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপনি জানেন যে গতকাল থেকে ঝড়ের কারণে কিন্তু গোটা উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছিল এবং আতঙ্কিত হয়ে পড়েছিল। যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে যায়নি সকাল থেকে, সেসব মানুষ কিন্তু সন্ধ্যার পরে আশ্রয় কেন্দ্রের দিকে ধাবিত হতে শুরু করে। আপনি জানেন যে কলাপাড়ার 175টি সাইক্লোন সেন্টার এবং মুজিব কল্লা প্রস্তুত রাখা হয়েছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণে লোক যাতায়াত করে গিয়েছে, আশ্রয় নিয়েছে সন্ধ্যার পরে। মানুষ যে আশঙ্কা করেছিল যে ঝড়ের যে 10 নম্বর সতর্কতা সংকেত সেটা মানে এমনিতেই কেটে যাবে, কিন্তু আসলে ঝড় রাতের জোয়ার যত বাড়তে থাকে, পানির উচ্চতা যত বাড়তে থাকে, একইভাবে ঝড়ের যে প্রকোপ সেটা কিন্তু আসলে বাড়তে শুরু করে উপকূলীয় এলাকার দিকে। এবং আপনাকে একটা বিষয় জানি, গতকাল থেকে কিন্তু কলাপাড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, একইভাবে যে পানি সরবরাহ লাইনে কিন্তু কলাপাড়ায় বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু আসলে এই ঝড়ের পাশাপাশি ঝড় পরবর্তী মানুষের যে বেঁচে থাকার যে প্রধান উপকরণগুলি সেটি কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে কলাপাড়া উপজেলা প্রশাসনের যে কন্ট্রোল রুমে আমরা কথা বলেছি, তারা হচ্ছে যে ঝড়ের যে ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে কলাপাড়ার যে 12টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা রয়েছে, 2টি পৌরসভায় কিন্তু যে জনপ্রতিনিধিদের কিন্তু তালিকা তৈরি কাজ শুরু করেছে। আপনি জানেন যে ঝড় কিন্তু এখনো চলছে, যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনই শেষ হয়নি। আপনি এই সকাল থেকে অন্তত কলাপাড়ায় 200 থেকে 300 গাছ পড়ে গেছে। একইভাবে যে আপনার নদীর তীরবর্তী যেসব কাঁচা আদা পাকা ঘরগুলো ছিল এবং কাঁচা ঘর বাড়ি ছিল সেগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঠিক পরিমাণটা ঠিক এই মুহূর্তে বলা ঠিক না, বলা 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 যাচ্ছে না। তবে কলাপাড়ার যে 12টি ইউনিয়নের অন্তপক্ষে কয়েকশো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সঠিক পরিমাণটা ঠিক আপনাকে এই মুহূর্তে আমি জানাতে পারছি না। ঠিক 9টার সংবাদ হয়তো পরবর্তী সংবাদে আপনাকে আমি জানাতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে কলাপাড়ার যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত এলাকা আমাদের যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয়নি। এর কারণ হচ্ছে যে ঝড় কিন্তু এখনো চলছে, রাস্তার বিভিন্ন স্থানে গাছ পড়ে রয়েছে এবং বেড়িবাঁধ ভাঙা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একইভাবে কিন্তু আসলে সড়ক এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে মানুষজন ছিল তারা কিন্তু আসলে তাদের যে পরিবারে ঘর বাড়ি রেখেছিল, যাদের যে মালামাল রেখেছিল সেই মালামালের চিন্তায় কিন্তু সকাল থেকে তারা আশ্রয় কেন্দ্র থেকে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছে। আপনি রয়েছেন, থাকবেন সাথেই। আমরা জানবো এবার রাঙাবালির খবর। কামরুল, আমরা জানছিলাম কলাপাড়ার খবর। রাঙাবালিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কি কি ক্ষতি হয়েছে জানতে চাই, একই সাথে জানতে চাই ঝড়ের পরে পরিস্থিতি মোকাবেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর আশ্রয় কেন্দ্রগুলোর খবর কি সেটাও জানাবেন আপনি।
জি শিল্পী, আমি এই মুহূর্তের পরিস্থিতি যদি জানাই, গতকাল রাত থেকে যে ঝড়ো হাওয়া সহ দমকা বাতাস বইছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে থেমে থেমে কিন্তু দমকা বাতাস বইছে, বৃষ্টি সহ ঝড়ো বাতাস বইছে। এছাড়া আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন যে রাঙামালী উপজেলার ক্ষয়ক্ষতি আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে মৎস্য বিভাগের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে গতকাল দিন এবং রাতের জোয়ারে প্রায় 1000 পুকুর এবং মাছের ঘের কিন্তু পানিতে ভেসে গেছে, যার কারণে প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তারা তথ্য দিয়েছে। এছাড়া দিন এবং রাতের যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমেল, সেটির প্রভাবে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি এবং বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে। সে তথ্য উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে, পরবর্তীতে সে তথ্য আমরা জানিয়ে দিতে পারবো। এবং আশ্রয় কেন্দ্রের কথা যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু আশ্রয় কেন্দ্র এবং মুজিব কেল্লা মিলে 40টি আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় 10,000 লোক আশ্রয় নিয়েছে, এমনটি কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে অনেক মানুষই কিন্তু অরক্ষিত অবস্থায় গতকাল রাত ছিল, যারা আসলে আশ্রয় কেন্দ্রে আসতে অনীহা এক প্রকার প্রকাশ করেছে। কিন্তু গতকাল রাতে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছিল তারা কিন্তু অনেকেই আজ সকালে আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন আশ্রয় কেন্দ্র সকালে ঘুরে এমন চিত্র কিন্তু দেখা যায় যে আশ্রয় কেন্দ্রে গতকাল রাতে লোকজন অবস্থান নিয়েছিল, তারা কিন্তু আজ সকালের দিকে কিন্তু আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করে। তবে এখনো কিছু সংখ্যক লোক আশ্রয় কেন্দ্রে রয়েছে, কারণ বাহিরে ঝড়ো বাতাস এবং দমকা বাতাস বইছে, মানে বাতাসের পরিমাণ এতই বেশি যে ঝড়ের তীব্রতা কিন্তু উপকূলবাসী এই মুহূর্তে উপলব্ধি করছে। এবং আপনাকে বলে রাখি শিল্পী, আপনি জানেন সাগর ও নদী বেষ্টিত জনপদ হয় এই অঞ্চলে দুর্যোগের ঝুঁকিটা একটু বেশিই থাকে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সকাল থেকে জোয়ার শুরু হবে নদীতে। যেসব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেসব এলাকায় অনেক আগ থেকেই বেড়িবাঁধ ভাঙা রয়েছে, সে ভাঙা বাঁধ দিয়ে কিন্তু আজকেও জোয়ারের পানি প্রবেশ করতে পারে। বিশেষ করে বাতাসের যে তীব্রতা, তাতে গতকাল দিন এবং রাতের জোয়ারে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছিল 4 থেকে 5 ফুট দিনে বৃদ্ধি পেয়েছিল এবং রাতে 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেয়েছিল। আজকেও কিন্তু জোয়ারের পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ঘরবাড়ি যে প্লাবিত হতে পারে এবং মানুষ কিন্তু পানিবন্দী হয়ে যেতে পারে। তবে ভাটা শুরু হওয়ার পর পানি নামলেও কিন্তু মানুষের দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি কিন্তু রেখেই যায়, ক্ষয়ক্ষতির ছাপ। এবং এই মুহূর্তে যে একটানা যে ঝড়ো বাতাস বইছে, এই বাতাসও কিন্তু বসত ঘরবাড়ি এবং প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে যাবে, এমনটি কিন্তু শঙ্কা করছে উপকূলের মানুষ। বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে ছিল তাদের মধ্যে এই সংখ্যাটি আরো বেশি কাজ করছে, কারণ তারা কিন্তু সহায় সম্পদ রেখেই কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিল রাতে। এবং আপনাকে বলে রাখি যে মুজিব কেল্লা রয়েছে 11টি, যার কারণে মুজিব কেল্লা এলাকার মানুষজন কিন্তু গবাদি পশু নিয়ে কিন্তু অবস্থান করতে পারছিল। কিন্তু যেসব এলাকায় মুজিব কেল্লা নেই, শুধু আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু আসলে গবাদি পশু বসত বাড়ি এবং এলাকায় রেখেই কিন্তু শুধু লোকজনদের আশ্রয় নিতে হয়েছে। এই মুহূর্ত যদি আমি আপনাকে দেখাই, আপনি দেখবেন যে থেমে থেমেই কিন্তু দমকা বাতাস বইছে এবং ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি ঝরছে। পরিস্থিতি আসলে এখন পর্যন্ত টানা রাত 12টা থেকে এখন পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে, যার ফলে মানুষের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কটি এখনো রয়ে গেছে। এবং শিল্পী, আপনাকে বলে রাখতে চাই, গতকালও যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই অনীহা ছিল। এর কারণ হিসেবে যদি আমি আপনাকে বলি যে রাঙামাটিতে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, তার মধ্যে 90টি আশ্রয় কেন্দ্রে কিন্তু মাত্র 10,000 মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনের তৎপরতা ছিল অনেক, কিন্তু মানুষদের আসলে আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে সে মানে আশ্রয় নেওয়ার, সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হলে যে অবস্থা তৈরি হয় তেমনটি কিন্তু গতকাল সকালের দিকেও ছিল না। আপনারা দুজনে রয়েছেন, খোঁজ খবর রাখছেন ঝড়ের পরের, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আরো তথ্য যুক্ত করতে।